একটা লম্বা বাঁশ হুড়মুড়িয়ে রাস্তার উপর ফেলে দেয়। ঠিক তখনই বাপ ও ছেলের কানে এমন তারা থমকে দাঁড়িয়ে পড়ে। বাবা, দুর্গা পুজো শেষ, কালী পুজো শেষ, এবার তো জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে গেল। আমরা কবে বাড়ি ফিরবো বাবা? এই তো বাবা, আমাদের দিন ফুরিয়ে এসেছে। এবার এই আলো ঝলমলে শহর ছেড়ে আমাদের গ্রামে ফেরার পালা। এই কথা বলতে বলতে পঞ্চানন তার ছেলেকে নিয়ে আর এক গৃহস্থের দরবারে উপস্থিত হয়। তারপর তার ঢাকটি বাজাতে শুরু করে, আর তার তালে তালে দীপুও কাঁসর বাজাতে থাকে। ঢাক কাঁসরের আওয়াজ শুনে বাড়ি থেকে তার ঢাকটি বাজাতে শুরু করে, আর তার তালে তালে দীপুও কাঁসর বাজাতে থাকে। ঢাক কাঁসরের আওয়াজ শুনে বাড়ি থেকে গৃহিণী চাল পয়সা ও পুরনো কিছু জামা কাপড় নিয়ে বেরিয়ে আসে। এই নাও গো কিছু চাল, পয়সাটা ধরো, আর এই পুঁটলিতে কিছু পুরনো জামা কাপড় আছে। সারাদিন বাড়ি বাড়ি ঘুরে যেটুকু চাল পয়সা হয়েছে এটি কিছু মাস চলে যাবে। চল বাবা, সন্ধে হবার আগে স্টেশনে পৌঁছতে হবে। তখন ঠিক সন্ধে হব পঞ্চানন তার ছেলে দীপুকে নিয়ে ট্রেনে চড়ে বসে। কলকাতা শহর থেকে রঘুনাথপুর প্রায় 5.5 ঘন্টার যাত্রাপথ। মাঝে ট্রেনের সিগন্যাল গন্ডগোল হওয়ায় ট্রেনটি 53 মিনিট লেট। পঞ্চানন যখন দীপুকে নিয়ে ট্রেন থেকে নামলো তখন রাত প্রায় 10:35। বাবা, স্টেশনে তো কেউ নামলো না, আমরা শুধু একা। খুব ভয় করছে। এখন আমরা কি করে বাড়ি যাব? ওহো, অনেক রাত হয়ে গেল। এখন আর কোনো টোটো রিক্সাও পাবো না। সময় নষ্ট না করে চল আমরা হাঁটা শুরু করি। গ্রামেগঞ্জে এই সময়টা মধ্যরাতের সমান। চারিদিক নিস্তব্ধ, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, আর প্রথম শীতের আমেজে শিয়ালগুলো ঘন ঘন ডেকে চলেছে। পঞ্চানন ছেলেকে নিয়ে ফাঁকা মাঠের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এবার একটা অতিকায় বাঁশ বাগানে প্রবেশ করলো। ও বাবা, আমার খুব ভয় করছে। অন্ধকারে রাস্তা তো কিছুই দেখতে পাচ্ছি না। ভয় পাস না, এই বাঁশ বাগানটা ছোট, এক্ষুনি শেষ হয়ে যাবে। আর আমার হাতটা শক্ত করে ধর। আকাশে ঝলমলে চাঁদের আলো থাকলেও ঘন বাঁশ ঝাড়কে কাটিয়ে এক টুকরো চাঁদের আলো মাটি ছুঁতে পারেনি। হ্যাঁ রে মামদ, এত রাতে রাস্তায় ওগুলো কারা রে? ঢাকি রে ঢাকি, ছেলেকে নিয়ে বাড়ি ফিরছে। ঘাড়টা মটকাবি নাকি রে ডাইনি? না না, বাপ ছেলে কষ্ট করে শহর থেকে রোজগার করে ফিরছে। এদের বাড়ি ফেরার আগে এই সুখ কেড়ে নেওয়াটা ঠিক হবে না। ধর, ভূত ডাইনির কাছে আবার ঠিক ভুল। চল না, ঘাটটা আমি মটকাবো আর তুই রক্তটা চুষে খাবি, তারপর আমি খুলিটা চেপাবো। মামদভূত এই কথা বলে একটা লম্বা বাঁশ হুড়মুড়িয়ে রাস্তার উপর ফেলে দেয়। ঠিক তখনই বাপ ও ছেলের কানে এমন ভয়ানক শব্দ আসতেই তারা থমকে দাঁড়িয়ে পড়ে। পঞ্চানন দীপুর হাতটা শক্ত করে ধরে। এই অংশে চাঁদের ক্ষীণ আলোয় তারা দেখতে পায় একটা বড় মোটা বাঁশ রাস্তার উপর পড়ে আছে। পঞ্চানন বুঝতে পারে এটা কোনো অশরীরের কাজ। যেখানে ঝড় নেই, জল নেই, সেখানে হুড়মুড়িয়ে একটা আস্ত বাঁশ পড়ে গেল। বাবা, হঠাৎ করে এই বাঁশটা রাস্তার উপর পড়ে গেল কেন? একটুও তো হাওয়া দিচ্ছে না। এমন অবস্থায় পঞ্চানন কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। সে ছেলেকে নিয়ে পিছন ফিরে দৌড়বে, নাকি চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করবে, নাকি লাফ দিয়ে বাঁশটা পার করে দৌড়ে পালাবে। আর এদিকে তাদের বাড়ি ফিরতে এত রাত হচ্ছে দেখে দীপুর মা অস্থির হয়ে উঠেছে। যাই, আমি বরং হারিকেনটা নিয়ে একটু এগিয়ে দেখি, বাবার ছেলে এত রাতে কিভাবে ফিরবে কি জানি। এই কথা বলে মিনতি হারিকেন নিয়ে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে সে গ্রামে ঢোকার মুখে মানে বটতলা পর্যন্ত চলে আসে। এতটা এলো, তাদের তো কই দেখতে পাচ্ছি না। এখনো যে কত দূরে আছে কে জানে। ভগবান, তুমি ওদের রক্ষা করো, তাদের সব বিপদ থেকে তুমি তাদের বাঁচিও মা। ওদিকে তখন পঞ্চানন ও দীপু পাথরের মতো চুপচাপ দাঁড়িয়ে।
বেটা বাঁশটা একবার পার করতে যাক, সোজা একদম বাঁশ বাগানের সিট ডাগলায় তুলে দেব। অমন করিস নি মামদ, যেতে দে ওদের। দেখছিস না ভয় ওদের কেমন কাল গাম ছুটে গেছে। ওরে তুই চুপ কর, কতদিন পর রাতের আঁধারে রাস্তায় মানুষের টিকি দেখতে পেলুম, আর তুই খালি ছেড়ে দে করছিস। এতক্ষণে বাঁশটা কোনো রকম নড়াচড়া করছে না দেখে পঞ্চানন স্থির করে দৌড়ে গিয়ে এক লাফে বাঁশটা টপকে পালাবে। দীপু, আমার হাতটা ছাড়বি না, আমার সাথে সাথে দৌড়বি, আর এক লাফে ওই বাঁশটা পার করব। যে মুহূর্তে বাঁশটা পার করতে যায় ঠিক তখনই তারা হঠাৎ দেখতে পায় যে একটা বিভৎস চেহারার ভূত রাস্তার উপর ফেলা বাঁশের উপর উঁচু হয়ে বসে আছে, আর ডাইনিও ঠিক তাদের পিছনে এসে দাঁড়ায়। রাতের অন্ধকারে বাঁশ বাগানে বিভৎস চেহারার ভূত ও ডাইনিকে দেখে বাবা, রাম 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 রাম, আমাদের ছেড়ে দাও, যেতে দাও, রাম 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 রাম। ঠিক তখনই পঞ্চানন দেখতে পায় দূর থেকে একটা জ্বলন্ত আগুন ক্রমশ তাদের দিকে এগিয়ে আসছে। ওরে বাবা রে, এ বাঁশ বাগানে কতগুলো ভূতের ফাঁদে পড়লাম, আজ আর রেহাই নেই। ভগবান আমাদের বাঁচাও, তুমি রক্ষা করো। পর মুহূর্তেই পঞ্চানন দেখে দূরের জ্বলন্ত আগুনটা একদম তাদের কাছাকাছি এসে পড়েছে। সে ভালো করে দেখে বুঝতে পারে যে সেটা কোনো ভূত নয়, একটা জ্বলন্ত হারিকেন। সরে যা বলছি, সরে যা, রাস্তা ছাড়, না হলে এক্ষুনি হারিকেনের কেরোসিন গায়ে ছুঁড়ে আগুন লাগিয়ে দেব কিন্তু। ওরে বাবারে, আগুন হঠাৎ করে এই সময় কোথা থেকে এলো? মামদ, তোকে আমি আগেই বলেছিলাম এইসব মানুষ খাবার লোভ করিস না। তাড়াতাড়ি এবার এখান থেকে বাঁশ গাছে চল, তাহলে আজ আর আমাদের রক্ষে নেই। সাথে সাথেই মামদো আর ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে গিয়ে বাঁশ গাছে চলে যায়। তোমাদের বাড়ি ফিরতে এত দেরি হচ্ছে দেখে আমি হারিকেন নিয়ে বটতলা পর্যন্ত এগিয়ে এসেছিলাম, কিন্তু আমার মন একদম মানছিল না। বুঝতে পারছিলাম পথে কোনো বিপদে পড়েছ। যাই হোক, ভগবান আজ অনেক রক্ষা করেছেন, এবার বাড়ি চলো। মিনতি হারিকেনের আলোয় পথ দেখাতে দেখাতে তার স্বামী ও ছেলেকে নিয়ে ঘরে ফেরে। ওরে বাবা রে, কি বৃষ্টি নামলো।